সেই ঐক্যের দিকে আজকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির মাঠের সর্ববৃহৎ যে দুটো শক্তি, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না যে বিএনপি এবং জামাত ইসলাম তারাই সবচেয়ে বড় শক্তি। বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থান নেয়া শিক্ষার্থীরা এবং বাংলাদেশ ছাত্রলীগ একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। বুয়েটের শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থী আবরারকে ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে টর্চার সেলে নিয়ে পিটিয়ে হত্যা করেছিল, সেই ঘটনার আর পুনরাবৃত্তি চায় না। সেই ঘটনার বিক্ষুব্ধতার প্রকাশ। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা দেখছেন তাদের সকলকে স্বাগতম। বিএনপি এবং জামাতে ইসলামে ফের ঐক্য ভণ্ডুল করতে ব্যস্ত এদেশীয় চররা। ইফতার পার্টির রাজনীতি দিয়ে জামাতের সঙ্গে আবারও প্রকাশ্যে এসেছে বিএনপি। সর্বশেষ ৮ বছর আগে ২০১৫ সালে দলটির ইফতারে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির জামাত নেতারা মুখোমুখি বসেছিলেন। দ্বাদশ নির্বাচনের আগে বিএনপি যখন আন্দোলনের মাঠে নেমেছিল, ঠিক তখনও তাদের সঙ্গে জামাতে ইসলামী আছে কিনা তা স্পষ্ট উল্লেখ করেনি দলটি। মধ্যরাতে বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ উত্তপ্ত পুরো বুয়েট। আবরার ফাহাদ হত্যার পর থেকে বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ রয়েছে। বুধবার মধ্যরাতে ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে প্রবেশ করে রাজনৈতিক কার্যক্রম চালায় বলে জানা যায়। এ ঘটনায় ক্ষোভে ফুঁসছে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা এবং তারা বেশ কয়েকটি দাবি লিখিত আকারে বুয়েট প্রশাসনকে জানায়। দাবিগুলোর মধ্যে ছাত্রলীগ নেতাদের রাতে বুয়েট ক্যাম্পাসে প্রবেশে সহায়তাকারী শিক্ষার্থীদের ছাত্রাবাস থেকে বহিষ্কার করতে হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কেন ক্যাম্পাসের রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে দিচ্ছে তার স্পষ্ট ব্যাখ্যা চায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিস্তারিত দুটি বিষয় থাকছে ভিডিওতে। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যেই বৃহত্তর জাতীয় সর্বদলীয় যে ঐক্য, এই ঐক্যের একটি শুভ সূচনা আমি অলরেডি দেখতে পাচ্ছি, যেটি দীর্ঘদিন ধরে এদেশের মানুষ প্রত্যাশা করে এসেছে। এদেশের মানুষ দীর্ঘদিন ধরে যেটির আকাঙ্ক্ষিত ছিল যে কবে একটি সর্বদলীয় জাতীয় বৃহত্তর ঐক্য হবে, সেই ঐক্যের দিকে আজকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এই পবিত্র মাহে রমজান মাসকে কেন্দ্র করে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির মাঠের সর্ববৃহৎ যে দুটো শক্তি, এটা তো কেউ অস্বীকার করতে পারবেন না যে বিএনপি এবং জামাত ইসলাম তারাই সবচেয়ে বড় শক্তি। তারপর ইসলামী আন্দোলন বাংলাদেশ, চরমনাই পীর সাহেব, তারপর ইসলামী দলগুলো রয়েছে, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, অনেক রাজনৈতিক দল রয়েছে। তো আজকে আমরা দেখলাম জামাত ইসলামীর ইফতার মাহফিলে বিএনপি জামাতের শীর্ষ নেতারা, জামাত ইসলামীর সংগ্রামী আমির মজলুম জননেতা ডাক্তার শফিকুর রহমান সহ এক টেবিলে বসছেন পাশাপাশি। তারপরের টেবিলে আমরা বসছি, অন্যান্য রাজনৈতিক দলের নেতারা বসছেন। প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁয়ে আজকে তাদের ইফতার মাহফিল ছিল। সুদীর্ঘ 9টি বছর পরে তারা আজকে ইফতার মাহফিল প্রকাশ্যে বড় এই আয়োজনের মাধ্যমে করতে পেরেছে। এই জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই, তাদেরকেও স্যালুট জানাই। একই সাথে আপনারা দেখেছেন গত 28শে মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে সেই ইফতারেও জামাত ইসলামীর সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপির মুখপাত্র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব পাশাপাশি চেয়ারে এক টেবিলে বসছেন। আমরা পাশে টেবিলে বসছি, অন্যান্য দলগুলো বসছেন। তো আলহামদুলিল্লাহ, এই যে রমজানকে কেন্দ্র করে, পবিত্র ইফতারকে কেন্দ্র করে আজকে আমরা এক টেবিলে বসার সুযোগ পেয়েছি, আলোচনা করতে পেরেছি, আলোচনা করছি, এটাই সর্বদলীয় জাতীয় বৃহত্তর ঐক্যের শুভ সূচনা বলে আমি মনে করি। দেখেন, দীর্ঘ 15টি বছর কোনো কিছুই আমাদের এক মঞ্চে ওঠাতে পারে নাই। হ্যাঁ, আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি, কিন্তু তারপরেও একটা মঞ্চে উঠতে পারি নাই। কিন্তু আমরা এখন একটা মঞ্চে বা এক টেবিলে কিংবা পাশাপাশি টেবিলে বসে আমরা কিন্তু আলোচনা করছি, বসতে পেরেছি, বসার সুযোগ হচ্ছে। এটাকে যদি কাজে লাগাতে না পারি, অদূর ভবিষ্যতে আমাদের বড় ধরনের খেসারত দিতে হবে। আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি আপনাদের, এই মুহূর্তে বাংলাদেশের মুক্তির পথ, মুক্তির রাস্তা একটাই, সেটি ইন্ডিয়া হটাও, বাংলাদেশ বাঁচাও। ইন্ডিয়ান আধিপত্যবাদ, আগ্রাসন যদি এই বাংলাদেশের মাটি থেকে আমরা রুখে দিতে না পারি, উৎখাত করতে না পারি, এ দেশের জনগণ বলেন, এ দেশ বলেন, এ রাষ্ট্রটি বলেন, কোনো দিন মুক্তি পাবে না। পরিষ্কার কথা, পরিষ্কার বক্তব্য। কেউ আমার সাথে চ্যালেঞ্জ নিতে চাইলে আমি প্রস্তুত রয়েছি। কেউ যদি বলতে পারেন ফারুক হাসান এই যে আরো বিকল্প পথ রয়েছে, নিয়ে আসেন, পারবেন না।
সেটা বিএনপি হোক, জামাত হোক, অন্য কোনো দল হোক, কোনোভাবেই সম্ভব নয়। একমাত্র তাদের এই আগ্রাসন আধিপত্যবাদকে ঢাকা থেকে উৎখাত করতে পারলেই এ দেশ মুক্তি পাবে, এ দেশ সমৃদ্ধ হবে, এ দেশ স্বয়ংসম্পূর্ণ হবে, এ দেশ এগিয়ে যাবে, বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। আজকে কি আপনাদের মনে হয় ইন্ডিয়া মনে প্রাণে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে চিন্তা করে, কল্পনা করে? কেউ যদি মনে করে থাকেন আওয়ামী লীগ বাদ দিয়ে, তাহলে বলবো ভাই, আপনাদের রাজনৈতিক দূরদর্শিতা, চিন্তার অভাব রয়েছে। আওয়ামী লীগ তো তাদের সন্তানের মতোই, তাদের ক্ষমতার খুঁটি দিল্লিতে গাড়া, তারা তো বলবেই। কিন্তু আজকে তারা যদি সত্যিকার অর্থে এই দেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসাবে চিন্তা করত, তাহলে আমার সীমান্তে প্রতিদিন গুলি করে পাখির মতো বাংলাদেশের নাগরিকদের হত্যা করার দুঃসাহস দেখাতো না। এই পবিত্র রমজান মাসে ডজন খানেক অলরেডি মেরে ফেলেছে, আজকেও হত্যা করেছে সীমান্তে। আজকে চিন্তা করতে পারেন, প্রতিনিয়ত। আর এরা নাকি আমাদের বন্ধু, এরা নাকি আমাদের প্রতিবেশী দেশ, আমাদের ঘেন্না হয়, তীব্র ঘৃণা প্রকাশ করি আমরা। এটা প্রতিবেশী নয়, এটা দুশ্মন রাষ্ট্র হলেও সীমান্তে এভাবে নাগরিক হত্যা করতে পারে না। এরা দুশ্মনের চাইতেও খারাপ, নিকৃষ্ট। তো এদের সাথে দোস্তি কিসের ভাই? দোস্তি হবে ন্যায্যতার ভিত্তিতে, বন্ধুত্ব হবে ন্যায্যতার ভিত্তিতে। গোলামির কোনো বন্ধুত্ব নয়, গোলামির ভিত্তিতে কোনো বন্ধুত্ব হতে পারে না। আওয়ামী লীগের সাথে ভারতের যেটি রয়েছে, এটি গোলামির, দাসত্ব, এটি বন্ধুত্ব নয়, প্রতিবেশী রাষ্ট্রের আচরণ নয়। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, চরমোনাই, খেলাফত মজলিস, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ ইত্যাদি সবগুলো রাজনৈতিক দলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমরা এবার একটি সর্বদলীয় জাতীয় ঐক্যের আমরা একটি পয়েন্ট পেয়েছি, জায়গা পেয়েছি। সেটা হচ্ছে ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসনের বিরুদ্ধে লড়াই। এই জায়গায় যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ মুক্তি পাবে, বাংলাদেশের জনগণ মুক্তি পাবে। অন্যথায় কোশ্চিন কালেও মুক্তির স্বপ্ন আমাদের দেখা লাগবে না, কোনোভাবেই দেখা লাগবে না। আমরা শক্তিতে কম, সামর্থ্যে কম, জনবলে কম, ছোট দল গণ অধিকার পরিষদ, আমরা সবার আগে আমরা প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি। আজকে সীমান্ত হত্যা হয়েছে, আজকেও আমরা 10 জন নিয়ে মাঠে নেমে এই রমজান মাসে বিকালবেলা প্রতিবাদ করেছি। আমাদের তারেক রহমান, সে একজন ওয়ান ম্যান আর্মি, গণ অধিকার পরিষদের একজন ব্র্যান্ড, সারা বাংলাদেশের ব্র্যান্ড। আমি মনে করি এই ভারত খেদাও আন্দোলনে সবচাইতে বলিষ্ঠ ভূমিকা পালন করছে আমাদের গণ অধিকারের তারেক। এই তারেক রহমান দেখবেন রাস্তায় মাইকিং পর্যন্ত করছে। সুতরাং আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, একসাথে আসতে হবে। ইনশাআল্লাহ বিজয় আসবেই আসবে, হতাশার কোনো সুযোগ নেই। বিজয় আমাদের হাতছানি দিয়ে ডাকছে, শুধুমাত্র আমাদের নিয়াত পরিষ্কার করতে হবে। আল্লাহর উপর বিশ্বাস, আস্থা রেখে আমরা যদি এগিয়ে যেতে পারি, বিজয় ধরা দেবেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থান নেয়া শিক্ষার্থীরা এবং বাংলাদেশ ছাত্রলীগ একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে গেছে। বুয়েটের শিক্ষার্থীরা তাদের শিক্ষার্থী আবরারকে ছাত্রলীগের নেতাকর্মীরা যেভাবে টর্চার সেলে নিয়ে পিটিয়ে হত্যা করেছিল, সেই ঘটনার আর পুনরাবৃত্তি চায় না। সেই ঘটনার বিক্ষুব্ধতার প্রকাশ তাদের দাবি অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বুয়েট কর্তৃপক্ষ ছাত্র রাজনীতি বুয়েটে নিষিদ্ধ করেছিল, সেটাই এখনো চলছে। আর এর মধ্যে ছাত্রলীগ এখন বুয়েটে আবার রাজনীতি করতে চায়। 2-3 দিন আগে ছাত্রলীগ সভাপতি সহ ছাত্রলীগের নেতাকর্মীরা গাড়ি এবং মোটরসাইকেলের বহন নিয়ে বুয়েট ক্যাম্পাসে যায় মধ্যরাতে, রাত 1টা বা 1:30টায়। সেখানে তারা সেমিনার কক্ষে সভা করে, খাওয়া দাওয়া করে বলে অভিযোগ আছে, যদিও ছাত্রলীগ এটা অস্বীকার করেছে। এই প্রেক্ষাপটে ছাত্রলীগ আজকে শহীদ মিনারে সমাবেশ করেছে এবং গতকালকে ডেইলি স্টার বাংলার সঙ্গে সাক্ষাৎকারে ছাত্রলীগ সভাপতি বলেছিলেন যে কোনো উপায়ে তারা বুয়েট ক্যাম্পাসে নিয়মতান্ত্রিক ছাত্র রাজনীতি দেখতে চায়, আর বুয়েটের শিক্ষার্থীরা যে কোনো উপায়ে এখানে ছাত্র রাজনীতি রাখা যাবে না, ছাত্র রাজনীতি থাকবে না, ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস তারা দেখতে চান। এরকম একটা অবস্থান যখন চলছে, শহীদ মিনারে সভা করেছে ছাত্রলীগ, আজকে সকালে সমাবেশ করেছে শহীদ মিনার প্রাঙ্গণে। প্রায় সবগুলো মাইকের মুখ ঘোরানো ছিল বুয়েটের দিকে। বুয়েটেও সেই সময় সমাবেশ চলছিল। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা, যারা ছাত্রলীগকে বুয়েট ক্যাম্পাসে নিয়েছিল, যারা হল গেট খুলে দিয়েছিল, যারা সেমিনার কক্ষ খুলে দিয়েছিল, যারা এখন ছাত্রলীগকে বুয়েট ক্যাম্পাসে রাজনীতি করার জন্য আমন্ত্রণ জানিয়ে নিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি অভিযোগে তারা
6 দফা বা এরকম কিছু দাবি দেওয়া উত্থাপন করেছেন। আমি বিস্তারিত সেইগুলো নিয়ে আলোচনা করব না। এই ছাত্রলীগ এবং বিশ্ববিদ্যালয় শিক্ষা বুয়েটের শিক্ষার্থীরা যে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আলোচনা চলছে, পক্ষে বিপক্ষে একটা আলোচনা চলছে, আওয়ামী সমর্থক, এন্টি আওয়ামী ইত্যাদি গ্রুপে গ্রুপে পক্ষে বিপক্ষে এক ধরনের আলোচনা চলছে। সেইখানে যে আলোচনাগুলো চলছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ছাত্রলীগের ভেতরে বা শিক্ষার্থীদের ভেতরে, সেই আলোচনার কয়েকটা পয়েন্ট নিয়ে একটু কথা বলবো। যেমন ছাত্রলীগ সভাপতি বলেছেন, বুয়েট ক্যাম্পাস তো পাকিস্তান না, সেখানে যেতে পাসপোর্ট ভিসা লাগবে কেন? বা সেখানে বুয়েট ক্যাম্পাস কি পাকিস্তান যে সেখানে যেতে ভিসা বা পাসপোর্ট লাগবে? প্রথমত কথা, পাকিস্তানের উদাহরণটি এখানে আসাটাই প্রাসঙ্গিক নয়। দ্বিতীয়ত কথা, যে বুয়েটে যাওয়া যাবে না কেন, ছাত্রলীগ সভাপতি যেতে পারবেন না কেন? অবশ্যই ছাত্রলীগ সভাপতি যেতে পারবেন, তিনি দল নিয়েই, তার লোকজন নিয়েই যেতে পারবেন। কিন্তু মধ্যরাতে রাত 1:30টায় বুয়েটের মূল গেট খুলে ভেতরে যাওয়া, মোটরসাইকেলের মহড়া দেয়া, এটা করতে পারে কিনা সেটা নিয়ে একটা বড় প্রশ্ন থাকবে। এটা তো একটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে রাত 1:30টায় যাওয়াটা এটা স্বাভাবিক ঘটনা নয়। সুতরাং পাকিস্তান বা ভিসা পাসপোর্ট লাগার ব্যাপার নয়, ব্যাপারটা হচ্ছে যে সময় তিনি গেছেন এবং যে উদ্দেশ্যে গেছেন সেটা নিয়ে গেছেন। এর বাইরে আরেকটি অভিযোগ আসছে যে বুয়েটে যেহেতু ছাত্র রাজনীতি নেই, সেই সুযোগে ইসলামী ছাত্র শিবির এবং হিজবুত তাহরির সেখানে একটা ঘাঁটি তৈরি করেছে, এবং সাধারণ শিক্ষার্থীদের নামে যে আন্দোলনটি হচ্ছে, এই আন্দোলনটি করছে মূলত শিবির এবং হিজবুত তাহরির। এই যে কোনো একটা আন্দোলন হলে, যখন কোটা সংস্কার আন্দোলন হয় তখন বলা হলো যে নুরুল হক নুররা জামাত, নুরুল হক নুররা শিবির। পরবর্তীতে কিন্তু দেখা গেছে বা প্রমাণ হয়েছে যে এদের মধ্যে অনেকেই ছাত্রলীগই করতেন, তারা কেউই শিবির নন, বা কেউই বলা ঠিক নয়, 2-1 থাকতে পারেন, শিবির নন। যে কোনো একটা আন্দোলন শুরু হলে সেই আন্দোলনটিকে দমন করার জন্য শিবির বা হিজবুত তাহরির ট্যাগ দেয়া, এটা একটা পুরনো কৌশল। প্রশ্ন হচ্ছে, ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেই সুযোগে যদি শিবির, হিজবুত তাহরির বা ছাত্রলীগ যদি সেখানে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে, তাহলে সেটা দেখার দায়িত্ব প্রশাসনের। ছাত্ররাও প্রতিবাদ করতে পারে। বুয়েটের শিক্ষার্থী, বুয়েটের রাজনীতি নেই, তিনি শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত, এটা দেখার দায়িত্ব প্রশাসনের, বুয়েট প্রশাসনের। এখন বুয়েট প্রশাসন সেটা দেখবে কি দেখবে না, বুয়েট প্রশাসন সেটাকে বাইরের কর্মকাণ্ড মনে করবে কিনা, সেটা বুয়েটের ব্যাপার, বুয়েটের কর্তৃপক্ষের ব্যাপার। যেমন বুয়েটের যে ছেলেটি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, বাইরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির, তার বিষয়ে বুয়েটের সিদ্ধান্ত কি হবে, বুয়েট সেটা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু ছাত্র রাজনীতি নিষিদ্ধ, সেই কারণে সেখানে জামায়াত, শিবির বা হিজবুত তাহরির ঘাঁটি গেড়েছে। থাকতে পারে সেখানে শিবির, থাকতে পারে সেখানে হিজবুত তাহরির, কিন্তু তারা ঘাঁটি গেড়েছে বা তারা আন্দোলন পরিচালনা করছে, এটা মোটেই সঠিক তথ্য নয়। আমরা গণমাধ্যম কর্মী হিসেবেও যেটা দেখেছি, সেটাকে সঠিক তথ্য বলার কোনো সুযোগ নেই। উপরন্তু যারা শিক্ষার্থীরা আন্দোলন করছেন, তারা বলেছেন শিবির বা হিজবুত তাহরির এরকম কেউ যদি চিহ্নিত হয় এবং প্রমাণ হয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। এর চেয়েও গুরুত্বপূর্ণ কথা, যে শিবির সন্দেহ করেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আপনাকে তো আপনার শিবির সন্দেহ করেই ব্যবস্থা নিতে হবে কেন? ছাত্রলীগ যে মাঠদাঙ্গা রাজনীতি করে, ছাত্রলীগ যে মানুষকে পিটিয়ে মেরে ফেলে, এর বিপরীতে কেউ যদি শিবির করে, সেটা যদি আপনি আদর্শিকভাবে মোকাবেলা না করেন, আপনি যদি পিটিয়ে মেরে ফেলেন, তাহলে কি আপনার অবস্থান ভালো হবে? শিবিরের অবস্থা খারাপ হবে, আপনার অবস্থা ভালো হবে, নাকি আপনার অবস্থা খারাপ হবে, শিবিরের অবস্থা ভালো হবে? এই সিদ্ধান্ত তো ছাত্রলীগকে নিতে হবে। ছাত্রলীগের অতীতের গৌরব বর্তমানে এত কলঙ্কিত কেন, এটা তো ছাত্রলীগকে খুঁজে বের করতে হবে। শিবির ট্যাগ দিয়ে আন্দোলন দমন করার এই পুরনো কৌশল থেকে তো বের হয়ে আসতে হবে ছাত্রলীগকে। এখন যে আন্দোলন চলছে, সেই আন্দোলন শিবির করছে, সেই আন্দোলন হিজবুত তাহরির করছে, এর চেয়ে অসত্য বক্তব্য তো আর কিছু হতে পারে না। যে কথাটি, আরেকটু কথা বলা হচ্ছে যে বুয়েট তো বাংলাদেশের একটা প্রতিষ্ঠান, সরকারের অনুদান প্রাপ্ত একটা প্রতিষ্ঠান, সেখানে বাংলাদেশের নিয়ম অনুযায়ী চলবে, সংবিধান অনুযায়ী চলবে, সংবিধান আমাকে অধিকার দিয়েছে রাজনীতি করার। সবই সত্যি কথা। বুয়েট বাংলাদেশের প্রতিষ্ঠান, বুয়েট সরকারের অনুদান প্রাপ্ত,
সব সত্যি কথা, কিন্তু প্রশ্নটা হচ্ছে বুয়েট যে শিক্ষকরা শিক্ষকতা করছেন, যে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, ছাত্র রাজনীতি করার ছাত্র সংগঠনের যদি অধিকার থাকে, সংবিধান যদি তাকে সেই অধিকার দেয়, কিন্তু বুয়েটে যারা পড়াশোনা করছেন তারা যদি মনে করেন যে আমরা এখানে রাজনীতি করব না, শুধু পড়াশোনাই করব, তাহলে এই সাংবিধানিক অধিকার কি তার নাই? এটা কি তার থাকবে না? এই দিকটি দেখতে হবে না? এই যে একটা যুক্তি দেয়া হচ্ছে যে যেহেতু সেখানে প্রকাশ্য রাজনীতি নাই, সেই ক্ষেত্রে সেখানে গোপনে শিবির বা হিজবুত তাহরীর রাজনীতি করছে, এটা অত্যন্ত স্থূল যুক্তি। শিবির বা হিজবুত তাহরীর যদি রাজনীতি করে থাকে, রাজনীতি নিষিদ্ধ অবস্থায়, হিজবুত তাহরীর এমনিতেই তো একটা নিষিদ্ধ সংগঠন, শিবির নিষিদ্ধ সংগঠন নয়, কিন্তু তারপরেও যেহেতু রাজনীতি নিষিদ্ধ এবং সেই কারণে এর মধ্যে যদি গোপনে শিবির রাজনীতি করে থাকে, তাহলে যারা আন্দোলন করছে তাদেরও কথা বলা দরকার। তারা কথা বলেছেন আজকে। তার চেয়েও বড় ব্যাপার বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যবস্থা নেয়া, কঠিন ব্যবস্থা নেয়া, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া, যদি রাজনীতি না থাকা অবস্থাতে কেউ রাজনীতি করে। সুতরাং প্রকাশ্য রাজনীতি না থাকলেই শিবির রাজনীতি করবে বা গোপন রাজনীতি চলবে, এই যুক্তিটি ছাত্রলীগের জন্য দেয়া একটু কঠিন। ছাত্রদল একটা প্রকাশ্য সংগঠন, কিন্তু সেই ছাত্রদলকে ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসতে দেয় না ছাত্রলীগ। এখন ছাত্রদল কি দিয়ে গোপনে সন্ত্রাসী সংগঠন হয়ে হয়ে কাজ করছে? তা তো করছে না। তারা চেষ্টা করছে রাজনীতি করার, পারছে না। সরকারি দমন পীড়ন, নিপীড়ন, নির্যাতনে তারা পারছে না, কিন্তু ছাত্রলীগ তো তাদেরকে প্রকাশ্যে ক্যাম্পাসে রাজনীতি করতে দিচ্ছে না। তাহলে এখন যখন বলছে যে প্রকাশ্য রাজনীতি না দিলে সমস্যা হয়, তো প্রকাশ্য রাজনীতি করতে না দিলে তো ছাত্রদলকে কেন্দ্র করেও সমস্যা হতে পারে, এটা তো ছাত্রলীগকে বুঝতে হবে। সর্বশেষ যে কথাটা বলে শেষ করতে চাই সেটা হচ্ছে যে যে সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজনীতি করতে চায় না, সেই সমস্ত প্রতিষ্ঠানকে রাজনীতির আওতায় আনার চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসা দরকার। বাংলাদেশের এখন ছাত্র রাজনীতির অবস্থা এতটাই কলঙ্কিত হয়েছে, এখন বাংলাদেশের ছাত্র রাজনীতি বলতে তো কিছু নাই, ছাত্রলীগের রাজনীতি আছে, এবং ছাত্রলীগ রাজনীতিটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে। যেমন আমি আজকে সকালবেলা ইউটিউবে, এটাকে ঠিক জরিপ বলা যায় না, একটা মতামত জানতে চেয়েছিলাম। প্রশ্নটা ছিল আপনার অবস্থান ছাত্র রাজনীতির পক্ষে না বিপক্ষে। সেখানে 8% মানুষ বলেছে, ভোট দিয়েছে, সেখানে ভোট দিয়েছে বা মতামত দিয়েছে, এটা আমি জরিপ বলছি না, সেখানে এসে অনলাইনে মতামত দিয়েছে 11,000-এর মতো মানুষ এখন পর্যন্ত। এটা হয়তো আরো বাড়বে, 10, 15, 20,000 হয়তো হবে। 11,000 মানুষ এসে সেখানে মন্তব্য করেছেন, 400-500, 11,000 মানুষ এসে সেখানে ভোট দিয়েছেন। সেই ভোটের মধ্যে 8% মানুষ ভোট দিয়ে বলেছেন আমরা মতামতের দেওয়ার সুযোগ ছিল 3টি। একটি আপনার অবস্থান কি সেটা পক্ষে, বিপক্ষে মতামত নেই। ছাত্র রাজনীতির পক্ষে মতামত এসেছে 8% মানুষ। 11,000-এর মধ্যে 8% মানুষ বলেছে ছাত্র রাজনীতির পক্ষে, 1% মানুষ বলেছে মতামত নেই, আর 90%-এর বেশি মানুষ বলেছে ছাত্র রাজনীতির বিপক্ষে তাদের অবস্থান। এই যে ছাত্র রাজনীতির বিপক্ষে, এটা জরিপ নয়, এটা দিয়ে সামগ্রিক বাংলাদেশ বোঝা যায় আমি সেই দাবিও করছি না। আমি শুধু ছোট্ট একটি জায়গা থেকে মানুষের মনোভাবটা বোঝার চেষ্টা করেছিলাম। আমরা তো, আমি যে মতামতটা দিই, আমি মনে করি, বা আপনি যে মতামতটা দেন, আপনি মনে করেন যে আপনার মতই সবার মত, আপনার মত অনুযায়ী সবাইকে চলতে হবে। আপনার বা আমার মতের বাইরেও যে মানুষের মত থাকতে পারে, আমি সেটা বোঝার জন্য চেষ্টা করেছিলাম। সেখানে দেখলাম 11,000-এর মধ্যে 90% বেশি মানুষ মনে করছে ছাত্র রাজনীতি বন্ধ হওয়া উচিত, ছাত্র রাজনীতি থাকা উচিত নয়, আমার অবস্থান ছাত্র রাজনীতির বিপক্ষে। এই যে বিপক্ষে ছাত্র রাজনীতি চলে গেছে, গৌরবময় ছাত্র রাজনীতি, এর একটা কারণ আছে। কারণটি হচ্ছে মূলত গত 15 বছরে ছাত্রলীগের অত্যন্ত কলঙ্কিত রাজনীতি, চাঁদাবাজি, মাস্তানি, দখল, সন্ত্রাস, ধর্ষণ, এহেন কিছু নেই যা ছাত্রলীগ করেনি। এই কারণে মানুষের মনে এক ধরনের বিদ্বেষ তৈরি হয়েছে। সেই বিদ্বেষের জায়গা থেকে এখন বুয়েটকে পাকিস্তানের ক্যাম্পাস ট্যাগও দেওয়ার দরকার নাই, বুয়েটকে শিবির ট্যাগও দেওয়ার দরকার নাই, বুয়েটের শিক্ষার্থীদের হিজবুত তাহরীর ট্যাগও দরকার নাই। শুধু বাস্তবতাটা বোঝা দরকার। জোর করে বুয়েটে গিয়ে রাজনীতি করতে গেলে সেটা ছাত্রলীগের জন্য ক্ষতি ছাড়া ভালো হবে না। যদিও এখন ছাত্রলীগ যে রাজনীতি করে, সেই রাজনীতিতে সাধারণ শিক্ষার্থীরা খুশি হলো না অখুশি হলো, টর্চার সেলে নিয়ে তাদের নির্যাতন করলে শিক্ষার্থীরা খুশি হয় না বিক্ষুব্ধ হয়, গেস্ট রুমে নিয়ে শিক্ষার্থীদের নির্যাতন করলে শিক্ষার্থীরা খুশি হয় না বিক্ষুব্ধ হয়, ছাত্রলীগ এখন এগুলোকে বিবেচনায় নেয় না। বিবেচনায় না নিয়ে তারা তাদের
পেশি শক্তির জোরে রাজনীতি করতে চায়, এবং সেটা করতে চায় বলেই ওই যে 11,000-এর মধ্যে 90% মানুষ বলে রাজনীতির বিপক্ষে। ব্যক্তিগতভাবে আমি ছাত্র রাজনীতির পক্ষে, কোনোভাবেই বিপক্ষে নই, কিন্তু বর্তমান ধারায় যে রাজনীতি চলছে সেই রাজনীতিটির সংস্কার দরকার, সেই রাজনীতিটির পরিবর্তন দরকার, এবং সংস্কার আর পরিবর্তনের জন্য 5 বছরের জন্য হলেও এই রাজনীতি স্থগিত রাখা দরকার। বন্ধ করা আমি বলি না, স্থগিত রেখে সংস্কার করে তারপরে আবার রাজনীতিটা হতে পারে, কিন্তু বর্তমান ধারায় যে রাজনীতি চলছে সেই রাজনীতি নিয়ে অনেক কথা বলা যাবে। পাকিস্তান হয়ে গেলাম, জঙ্গি হয়ে গেলাম, বাংলাদেশের নিয়ম অনুযায়ী চলবে, অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠান ইত্যাদি ইত্যাদি বলা যাবে, কিন্তু এতে শিক্ষার্থীদের মনোভাব বদলানো যাবে না, সাধারণ মানুষের মনোভাব বদলানো যাবে না। এটা ছাত্রলীগ এবং ছাত্রলীগ ভাবাপন্ন মানুষদের বিষয়টি গুরুত্ব দিয়ে উপলব্ধি করতে হবে।